সীমান্তে বেড়া নিয়ে বাংলাদেশের কঠোর অবস্থানে ভারতের সাথে বৈঠকেও কাটল না অচলাবস্থা। শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়, যা অন্তর্বর্তী সরকারের 7 মাসে এসেও বন্ধ হয়নি। হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যু থেকে শুরু করে একাধিক কারণে এই দূরত্ব যেন আরও বাড়ছে। এর মধ্যেই এবার ভারত থেকে বড় এক সুখবর এলো বাংলাদেশের। তবে কি সেই সুখবর? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তা গভীর মনোযোগী, টেবিলে রাখা কাগজের দিকে তাকিয়ে আছেন। কয়েক মিনিট আগেই তার ব্যক্তিগত ফোনে একটা মেসেজ এসেছে নয়াদিল্লি থেকে। বার্তাটি ছোট কিন্তু মারাত্মক। প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান প্রধানমন্ত্রী মোদী, এটা শিগগিরই নিশ্চিত করতে হবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পর অনেকেই মনে করেছিলেন, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সুসম্পর্ক রয়েছে, ফলে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবার আরও এক ধাপ এগিয়ে যাবে। এমনকি শেখ হাসিনার সমর্থক, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনার সমর্থক, শেখ হাসিনার দল, আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, যেহেতু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ভারত তাকে প্রশ্রয় দিচ্ছে, ফলে ভারতের সহায়তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে, মার্কিন প্রশাসনের সাথে একটা সুসম্পর্ক তারা গড়ে তুলবে। ফলে ভারতের প্রশ্রয় তারা যেভাবে পাচ্ছেন, শেখ হাসিনা যেভাবে ভারতের প্রশ্রয় পাচ্ছেন, সেভাবে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে প্রশ্রয় দেবেন এবং আবারও তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবেন। এমনকি কেউ কেউ স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার সাথে সাথে শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসীন হবেন নরেন্দ্র মোদীর সহযোগিতায়, ভারতের সহযোগিতায়। সেই ভারতের অবৈধ অভিবাসীদের হাতে হাত করা, পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বেশি দেখে বুঝেই গেছেন কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন না। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মূল স্ক্রিন থেকে ধারাবাহিক একের পর এক দেখে আসি। ঢাকার রাত তখন নিস্তব্ধ, দু একটা কুকুর হালকা ডাক দিচ্ছে, কিন্তু শহরের বাকি অংশ ঘুমিয়ে আছে। বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে একটা নির্দিষ্ট কক্ষে আলো এখনো জ্বলছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গভীর মনোযোগী, টেবিলে রাখা কাগজের দিকে তাকিয়ে আছেন। কয়েক মিনিট আগেই তার ব্যক্তিগত ফোনে একটা মেসেজ এসেছে নয়াদিল্লি থেকে। বার্তাটি ছোট কিন্তু মারাত্মক। প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান প্রধানমন্ত্রী মোদী, এটা শিগগিরই নিশ্চিত করতে হবে। এই কর্মকর্তা হাসছেন এটা ভেবে যে বাংলাদেশ এখন আর সেই জায়গায় নেই যেখানে ভারত একতরফা চাপ সৃষ্টি করতে পারে। কিন্তু তবু ভারতের প্রধানমন্ত্রী নিজে যখন একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে ওঠেন, তখন তার পেছনে অবশ্যই গভীর কিছু কারণ থাকে। যতই মোদী সরকার দেখানোর চেষ্টা করুক যে বাংলাদেশ তার আজ্ঞাবহ বন্ধুরাষ্ট্র, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মোদী সরকারের চাপে দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটা নির্দিষ্ট শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছিল, যা ভারতের স্বার্থ রক্ষা করেছিল। কিন্তু সেই সময় এখন শেষ। নতুন নেতৃত্ব আসার পর মোদী প্রথমে ভেবেছিলেন বাংলাদেশ একসময় পুরনো ধাঁচে ফিরে আসবে, কিন্তু ধীরে ধীরে ভারতের কূটনীতিকরা বুঝতে পারলেন এবার আর সেটা সম্ভব নয়। দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য রক্ষার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সার্ক পুনরুজ্জীবনের প্রচেষ্টা। যদি সার্ক আবার কার্যকর হয়, তাহলে পাকিস্তান ও চীন সরাসরি কৌশলগত সুবিধা পেয়ে যাবে। মোদী চান সার্কের বদলে বিমস্টেক মডেলকে শক্তিশালী করা হোক, যেখানে ভারত প্রধান শক্তি থাকবে। প্রফেসর ইউনূসের ওপর মোদীর নজর পড়ার কারণও এটি। এখানেই মোদীর জন্য প্রধান চ্যালেঞ্জ, বাংলাদেশ এই নতুন পরিকল্পনায় কতটা রাজি হবে। ভারত মনে করছে যদি ইউনূস বিমস্টেকের পক্ষে সায় দেন, তাহলে বাংলাদেশ সরকারের ওপর একটা বড় চাপ তৈরি করা সম্ভব হবে। সেই কারণেই ব্যাংককে বিমস্টেকের সম্মেলনের ফাঁকে যে করেই হোক মোদীর সঙ্গে ইউনূসের বৈঠক নির্দিষ্ট করতে চাইছেন নয়াদিল্লি। দিল্লির এক শ্রেণীর মিডিয়া যতই প্রচার করুক না কেন, বাস্তবতা হলো ভারত একা চলতে পারবে না। বিগত দশকে ভারত বাংলাদেশকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যেন এটি তার কৌশলগত প্রদেশ, কিন্তু এখন সে পরিস্থিতি পাল্টে গেছে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি, যার ভূ রাজনৈতিক অবস্থান ভারত বা অন্য কোনো দেশ উপেক্ষা করতে পারবে না।
ভারতের চাপে একসময় বাংলাদেশ হয়তো নতি স্বীকার করত, কিন্তু এখন তা অসম্ভব। প্রধান কারণ দুটি। প্রথমত, বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ ও স্বনির্ভরতা। দ্বিতীয়ত, চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক। আর এখানে ইউনূসের গুরুত্ব। ইউনূস শুধু একজন অর্থনীতিবিদ বা নোবেল বিজয়ী নন, তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সেতু বন্ধন তৈরি করতে পারেন। ভারত বুঝতে পেরেছে, যদি ইউনূস বিমস্টেকের পক্ষে সায় না দেন, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে। সম্প্রতি মোদী যখন আমেরিকা সফরে গিয়েছিলেন, তখন তিনি চেয়েছিলেন বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন। তবে নিরপেক্ষ আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্প মোদীর প্রস্তাবে বিশেষ আগ্রহ দেখাননি। বরং তিনি বলেছেন, আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করব, কিন্তু কারো অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করব না। এই অবস্থান মোদীর জন্য ছিল বড় ধাক্কা, কারণ ভারত চেয়েছিল আমেরিকার মাধ্যমে বাংলাদেশকে চাপ দেওয়া হোক, যাতে তারা ভারতের প্রভাবাধীন থাকে। কিন্তু ট্রাম্প সরাসরি এতে সায় দেননি। যদিও দিল্লির কিছু প্রো সরকারি মিডিয়া এটিকে উল্টো ব্যাখ্যা করেছে এবং প্রচার করেছে যে মোদী ও ট্রাম্পের মধ্যে বাংলাদেশ ইস্যুতে ঐক্যমত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা ভিন্ন। মোদী চাইলেও আমেরিকা এখন বাংলাদেশ প্রশ্নে নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে এবং এটা ভারতের জন্য মোটেও সুখবর নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা জানান, দিল্লি থেকে পাঠানো বার্তাটির উত্তর তাকে দ্রুত দিতে হবে। মোদী ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য মরিয়া, কিন্তু প্রশ্ন হলো, ইউনূস কি মোদীর ফাঁদে পড়বেন? ঢাকার অর্থনৈতিক কূটনীতিকের বোঝাপড়া এটা বলে যে মোদী হতে পারেন এক বিশাল দেশের প্রধানমন্ত্রী, কিন্তু প্রফেসর ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন লিভিং লেজেন্ড। নরেন্দ্র মোদী কোনো অবস্থাতেই ইউনূসের মতো বুদ্ধিমান নন। রাত পেরিয়ে ভোর হয়েছে, ঘড়ির কাঁটা সকাল 5:30 ছুঁই ছুঁই। রাষ্ট্রীয় অতিথি ভবনে কফি খেতে খেতে ঢাকার আকাশ দেখছেন প্রফেসর ইউনূস। লিলুয়া বাতাস বইছে। ঠিক তখনই ফোনের স্ক্রিন আলো ছড়ালো। দিল্লি থেকে আসা বার্তা, একটি মাত্র লাইন। ধীর গতিতে ধোয়া ওঠা কফির কাপে শেষ চুমুক দিলেন ইউনূস, হাসলেন। তিনি খুব ভালো করে জানেন মোদীর সাথে এপ্রিলের বৈঠকে কোন খেলাটা খেলবেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের স্ব দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক অবৈধভাবে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদেরও ফেরত পাঠানো শুরু হয়েছে, কিন্তু তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে হাতে হাতকড়া পরিয়ে, পায়ে শিকল বেঁধে। হাতে হাতকড়া পরিয়ে, পায়ে শিকল বেঁধে অবৈধ ভারতীয় অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন, ট্রাম্প প্রশাসন ভারতে ফেরত পাঠাচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পর অনেকেই মনে করেছিলেন, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সুসম্পর্ক রয়েছে, ফলে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবার আরও এক ধাপ এগিয়ে যাবে। এমনকি শেখ হাসিনার সমর্থক, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনার সমর্থক, শেখ হাসিনার দল, আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, যেহেতু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ভারত তাকে প্রশ্রয় দিচ্ছে, ফলে ভারতের সহায়তা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে, মার্কিন প্রশাসনের সাথে একটা সুসম্পর্ক তারা গড়ে তুলবে। ফলে ভারতের প্রশ্রয় তারা যেভাবে পাচ্ছে, শেখ হাসিনা যেভাবে ভারতের প্রশ্রয় পাচ্ছেন, সেভাবে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে প্রশ্রয় দেবেন এবং আবারও তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবেন। এমনকি কেউ কেউ স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার সাথে সাথে শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসীন হবেন নরেন্দ্র মোদীর সহযোগিতায়, ভারতের সহযোগিতায়। সেই ভারতের অবৈধ অভিবাসীদের হাতে হাতকড়া, পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানো হচ্ছে, ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি শুধুমাত্র খাবার সময় এবং টয়লেটে যাবার সময় তাদের হাতকড়া খুলে দেওয়া হয়েছে, পায়ের শিকল খুলে দেওয়া হয়েছে। এই কথা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানাচ্ছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে জানাচ্ছেন। ভারতে তোলপাড় শুরু হয়েছে, ভারতের পার্লামেন্টে হইচই শুরু হয়েছে, কিন্তু ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে ন্যূনতম প্রতিবাদ পর্যন্ত জানাতে পারেনি। বরং বিরোধীদের প্রশ্নের মুখে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জানিয়েছেন শিশু এবং মহিলাদের, নারী এবং শিশুদের হাতকড়া পরানো হয়নি, শিকল পরানো হয়নি, এবং যাদের শিকল পরানো হয়েছে তাদেরও খাবার সময় এবং টয়লেটে যাবার সময় হাতকড়া এবং শিকল খুলে দেওয়া হয়েছে। এই কথাটা তিনি জানিয়েছেন, উত্তর দিয়েছেন। এর বাইরে তাদের কাছে আর কোনো উত্তর ছিল না। কি হয়েছে আমরা একটু দেখি, একটা রিপোর্ট পড়ি। যুক্তরাষ্ট্র থেকে শিকলে বেঁধে পাঠানো হলো ভারতীয়দের, সংসদে হইচই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র, এর মধ্যে অবৈধ ভারতীয়রাও রয়েছেন। সম্প্রতি একটি সামরিক উড়োজাহাজে অবৈধ ভারতীয়দের হাতকড়া ও শিকলে পা বেঁধে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।
সম্প্রতি একটি সামরিক উড়োজাহাজে অবৈধ ভারতীয়দের হাতকড়া ও শিকলে পা বেঁধে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ভারতের সংসদে তীব্র হইচই হয়েছে, বিরোধীরা হইচই করেছেন। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে, তাদের অপমান করেছে। এ নিয়ে কংগ্রেস সদস্য মানিকরাম ঠাকুর, শশী থারুর তারা কথা বলেছেন, তারা এর প্রতিবাদ জানিয়েছেন। তৃণমূল সংসদ সদস্য গোখলে তিনিও এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর জবাবে বলছেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠিয়ে থাকে, সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর বা এসওপি আছে। তিনি জানান 2012 সাল থেকে এসওপি চালু হয়েছে, তাতে কড়াকড়ির কথা বলা হয়েছে। আইসিই তাকে জানিয়েছে নারী ও শিশুদের হাতকড়া বা শিকল পরানো হয়নি, অন্যদেরও খাবার সময় বা টয়লেট যাওয়ার সময়ও বাঁধনমুক্ত করা হয়েছিল। জয়শঙ্কর বলেন, অবৈধ নথিপত্রবিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। 2009 থেকে গত 15 বছরে 15,756 ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, ফেরত পাঠিয়েছে। অর্থাৎ এস জয়শঙ্কর এখানেও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলছেন, সাফাই গাইছেন যে তাদের একটা নিয়ম আছে, তাদের কড়াকড়ি নিয়ম চালু হয়েছে, যেহেতু এসওপি আছে সুতরাং সেই পদ্ধতিতেই তারা ফেরত পাঠিয়েছে। এখানে বিচলিত হবার কিছু নাই, এবং বিচলিত হবার কিছু নাই কারণ নারী এবং শিশুদের হাতকড়ার শিকল পরানো হয় নাই, আর যাদের হাতকড়ার শিকল পরানো হয়েছিল তাদেরটাও খুলে দেওয়া হয়েছে যখন তারা খাবার খেয়েছেন এবং টয়লেটে গেছেন। ফলে ভারত শুধু বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর উপরেই খবরদারি করতে পারে, এবং সেই চেষ্টাটা তারা করে ব্যর্থ হয়েছে। দক্ষিণ এশিয়ায় তাদের এখন কোনো বন্ধু রাষ্ট্র নাই, এবং তাদের খবরদারি এখন আর কোথাও চলছে না, কোথাও চলছে না, বাংলাদেশেও চলছে না। সর্বশেষ বাংলাদেশেও তারা খবরদারি হারিয়েছে। শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে নিজেদের বিপদ টেনে আনছে, নিজেদের বিপদ টেনে আনছে। কারণ কূটনৈতিক একটা সম্পর্ক তারা বাংলাদেশের নতুন সরকারের সাথে এবং ভবিষ্যতে যারাই ক্ষমতায় থাকুক না কেন তাদের সাথে তৈরি করতে পারত। এবং আমরা অবশ্যই প্রতিবেশীর সাথে কোনো বৈরী সম্পর্ক চাই না, কিন্তু তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা আমরা যে বলি সেই কাজটা করছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, সেখান থেকে শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, এবং সেটা বাংলাদেশে সাধারণ মানুষকে, ছাত্র জনতা তাকে উস্কে দিচ্ছে, ট্রিগার করছে, এবং সেই কারণে কি ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে সেটা আমরা দেখছি। ভারতে বসে থেকে শুধুমাত্র শেখ হাসিনা নন, আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা, আওয়ামী লীগের অবৈধ সরকারের মন্ত্রী এমপিরা, এমনকি প্রশাসনের অনেকেই, আমলাদের অনেকেই আশ্রয় নিয়েছেন, এবং তারা সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই সুযোগটা ভারত তাদেরকে দিয়েছে। ফলে ভারত শুধুমাত্র বাংলাদেশের উপরে এবং দক্ষিণ এশিয়ার উপরে খবরদারি করতে পারে। যুক্তরাষ্ট্র যখন তাদেরকে নাকে খত দেওয়ায়, যুক্তরাষ্ট্র যখন তাদের নাগরিকদের শিকলে পা বেঁধে, হাতে হাতকড়া বেঁধে ফেরত পাঠায়, তখন তার প্রতিবাদ পর্যন্ত তারা করতে পারে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনেরই সাফাই গান এবং জানান কেন এটা করা হচ্ছে। যেটা করা হচ্ছে সেটা কোনো অন্যায় নয়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাই স্বাভাবিক। ভারত যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের প্রতি বৈরী আচরণ করে যাবে, খবরদারি করার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত তারা তার আশেপাশে কোনো বন্ধু পাবে না। এবং সর্বশেষ এক দশকে ভারত দক্ষিণ এশিয়ায় পুরোপুরিভাবে বন্ধুহীন হয়ে গেছে। ভারতের প্রশাসন এখন পর্যন্ত এটা হয়তো বুঝতে পারছে না, ভারতের থিঙ্ক ট্যাঙ্ক এটা বুঝতে পারছে না, বা হয়তো বুঝতে পেরেও তারা এখনও নিজেদের মোড়লগিরি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং তার ফল কি হতে পারে তারা হয়তো এখনও সেটা অনুধাবন করতে পারছে না, কিন্তু আমরা সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি। আগামী এক দশকে ভারত এখন যে জায়গায় অবস্থান করছে তার থেকে আরো অনেক ধাপ নিচে নেমে যাবে, এবং এখন তারা শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়েছে। পরবর্তী এক দশকে তারা যদি এই চরিত্র, তাদের এখনকার চরিত্রই যদি তারা বজায় রাখে, তাহলে সারা পৃথিবীতে তারা বন্ধুহীন হয়ে পড়বে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাওয়ার জন্য যা যা ডকুমেন্টেশন প্রয়োজন বাংলাদেশ পাঠিয়েছে। এর আগেও বাংলাদেশ ক্রমাগত চেয়েছে, নোট ভার্বাল দিয়েছে, কিন্তু আমরা প্রায় নিশ্চিতভাবেই বলতে পারি শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না। কিন্তু এই যে অন্য নেতারা যারা আছে, সংখ্যাটা অনেক, আমি আসছি সেই জায়গায়। বিবিসি বাংলা চমৎকার একটা রিপোর্ট করেছে, সেখানে ভারতে কত আওয়ামী লীগ নেতা আছে, কিভাবে গেছেন, মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে কয়েকদিন আগে এই রিপোর্টটা করেছে। এখন আমরা প্রশ্ন করছি, আমাদের সরকার এই লোকগুলোকে চাইছে না কেন? এবং এই রকম লোকদেরকেও যদি দেশে আনা যায়, সেটা আমাদের জন্য খুব বড় একটা প্রাপ্তি হবে। আমি একটু রিপোর্টটার কিছু অংশ পড়ি, তারপর আরও কথা বলতে চাই এই ইস্যুতে। মানে এখানে এইরকম আছে যে কতজন আছে, কিভাবে আছে, কে কোথায় আছেন, পড়ি। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে পালিয়ে চলে আসেন, এটা এখন ওপেন সিক্রেট।
যবে দলের যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, এটা ঠিক পালিয়ে আসা বলা যায় না, কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপন করেছি মাত্র। ওনাকে মানে মিডিয়াতে মানে অন ক্যামেরা কথা বলতে দেখা যায়। এখানে আছে এরকম আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে অবস্থান করছেন তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে আছেন, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা ছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, কেউ দিল্লিতে, কেউ আবার ত্রিপুরায় বাসা ভাড়া নিয়ে থাকছেন বলে বিবিসি বাংলা জানতে পেরেছে। তবে ইউরোপ সহ অন্যান্য জায়গায়ও আছে। এদের কেউ 5 আগস্টই শেখ হাসিনা দেশ ছাড়ার পরপর চলে আসেন, কেউ আবার কয়েক মাস পরে এসছেন। এই জায়গাটা এবার খেয়াল করি। বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে যে প্রথম সারির বা ক্যাটাগরি এ নেতাদের মধ্যে অন্তত 200 জন পশ্চিমবঙ্গে বাস করছেন। এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারি শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা, তেমনি আছেন প্রায় 70 জন সংসদ সদস্য। মানে এ ক্যাটাগরির 200 জন মন্ত্রী এবং শীর্ষ পদের লোকজন এবং 70 জন সংসদ সদস্য আছে। বাকিদের মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত সেনা অফিসার, পুলিশের সিনিয়র কর্মকর্তা, আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি সম্পাদকরা, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও। এদের বেশিরভাগই নেতা ইত্যাদি ইত্যাদি। এরপর বলছে পশ্চিমবঙ্গের ক্যাটাগরি 1 নেতা এবং সরকারি কর্মকর্তা ছাড়া উপজেলা স্তরের সভাপতি সম্পাদক, জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের সংখ্যাটা প্রায় 1000-এর কাছাকাছি বলে জানা গেছে। 1000, এবং এরা ওই উপজেলা পর্যায় পর্যন্ত, তাও নেতা 1000-এর মতো ভারতে গেছে। এবং এখানে কিভাবে দেশ ছেড়েছে তারা বিভিন্ন এজেন্সির কাছ থেকে জানতে পারে যে অগাস্টে, এমনকি আমি একজনের কথা বলি, আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন উনি আগস্টের 5 তারিখের পরে আন্ডারগ্রাউন্ডে চলে যায়, ফোন বন্ধ করেছিল, দেশেও ছিল। উনি অক্টোবর মাসে দেশ ছেড়েছেন। মানে উনি কীভাবে কোন সীমান্ত দিয়ে পার হয়েছেন বলেননি, কিন্তু তিনি পার হয়েছেন। বাহাউদ্দিন নাসিম 10 তারিখে দেশ ছেড়েছেন। সবাই সীমান্ত দিয়ে, কোন সীমান্ত দিয়ে পার হয়েছেন সেটা বলেননি। এরকম কথাবার্তা। প্রায় সবাই এরকমভাবে ভারতে গেছেন। তাদের যোগাযোগ আছে, কীভাবে যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হচ্ছে, তাদের হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপে কথাবার্তা হচ্ছে, এবং যারা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা আছে তাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, অন্যের বাসায় যান। এবং সারা বিশ্বেও ওই যে হাসান মাহমুদ, তিনি বেলজিয়ামে পালিয়েছেন, বেলজিয়ামের তার সাথেও যোগাযোগ আছে। এসব কথাবার্তা এখানে লেখা। শেখ হাসিনার সাথে কীভাবে যোগাযোগ, এখানে বলা হচ্ছে নিয়মিত যোগাযোগ, যারা ভারতে আছে তাদের শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ আছে। আত্মগোপনকারী নেতারা বিবিসিকে বলেছেন তিনি নিয়মিত নেতা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখেন। একজন নেতা বলেছেন শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ করে রাখলে তিনি তার সময় মতো উত্তর দেন, তারপর তো কথাবার্তা হয়। যে কথাটা বলছিলাম, আমার মনে হয় বাংলাদেশের এখন এই ব্যাপারেও মনোযোগ দেওয়া উচিত। সেটা হচ্ছে এই যে যারা ভারতে পালিয়েছে, প্রথম কথা বাংলাদেশের গোয়েন্দা তথ্য খুব স্ট্রং থাকতে হবে। কোন কোন নেতা ভারতে আছেন এই তথ্য এর মধ্যেই থাকা উচিত ছিল, যারা ইভেন প্রকাশ্যে আসছেন না। যেমন আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনালদের একজন, আমরা জানি জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের রিপোর্ট, তাতে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও খুব উল্লেখযোগ্যভাবে বলা আছে। এই লোককেও দেখা গিয়েছিল কলকাতায়, এখন খুঁজতে হবে। শামীম ওসমানকে আমরা দেখেছি, আজমিরে আছেন সম্ভবত, যেখানে যেখানে থাকুক না কেন। এরকম আরও কে কে আছে যাদেরকে দেখা যাচ্ছে তো দেখছি, যাদেরকে দেখা যাচ্ছে না তাদের তথ্য সরকারের কাছে থাকতে হবে। আমাদের অ্যাটলিস্ট এইটুকু গোয়েন্দা সক্ষমতা থাকা খুবই জরুরি। চলে যাওয়া ঠেকানো যায়নি, ঠেকানো হয়নি, বা অনেকেই নাকি নানান ডিল করে পার করে দিয়েছেন, যার সাথে দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি লোকজন এবং রাজনৈতিক নেতারাও এর সাথে যুক্ত ছিলেন, করে তাদেরকে ডিলের মাধ্যমে পার করে দিয়েছেন। এখন অন্তত তাদের এই তথ্য থাকা দরকার। এবং প্রত্যেকের বিরুদ্ধেই মামলা আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, টপ যারা আছেন। এবং 1000 জন, আমি 1000 জন আওয়ামী লীগের যত জনের নামই করি না কেন, প্রত্যেকে ক্রিমিনাল। আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল গ্যাং, মাফিয়া গ্যাং। সো সবাই তাই, এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে, প্রায় প্রত্যেকের বিরুদ্ধে দেখা যাবে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। তাহলে আমাদের যেহেতু আসামি প্রত্যার্পণ চুক্তি আছে, সরকার কেন এদেরকেও এবার চাইছে না? এদেরকে অফিসিয়ালি চাওয়া হোক, এবং সারা পৃথিবীতে, ওরা যদি নাও দেয়, সারা পৃথিবীতে দেখানো হোক। শুধু শেখ হাসিনা না, শত শত লোককে, শত শত ক্রিমিনালকে ভারত তার মাটিতে রেখে দিয়েছে। এবং এই চাওয়াটা যদি আমরা খুব স্ট্রংলি চালিয়ে যেতে পারি, কিছু লোককে যদি আনা যায়, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্জন হবে। এবং এটা আওয়ামী লীগের দেশে থাকা বা বাইরে থাকা সবার প্রতি একটা মেসেজও হবে যে তাদের লিস্ট যেসব কনফিডেন্স আছে সেটা ভেঙে পড়বে এই মেসেজের মাধ্যমে। এটা না ভাঙলে তারা খুব কিছু করে ফেলতে পারবে, আমি তা মনে করি না। আমি কেন একদিন এটা নিয়ে একটু ডিটেল কথা বলবো, আওয়ামী লীগ বা হাসিনা জুজু, আমাদের সেই জুজুতে ভোগা উচিত কিনা। কিন্তু ওই যে বললাম, তারা থাকা বাংলাদেশের মধ্যে কিছু না কিছু কেওস তৈরি করতে পারে। আমাদের এই মুহূর্তের যে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের পথে আছি, ট্রানজিশনের পথে আছি, সেখানে এই কেওসগুলোও আসলে এক ধরনের প্রভাব, নেগেটিভ প্রভাব রাখতে পারে। সুতরাং এরকম কিছু লোককে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে সেটা তাদের মনোবলে দুর্বলতা তৈরি করবে, এবং তারা এই সব চেষ্টা থেকে, এইসব চিন্তা থেকে, এইসব পরিকল্পনা থেকে সরে আসার খুব ভালো সম্ভাবনা থাকবে। সুতরাং আমি চাই সরকার এই সব লোকজন, এই যে নাসিম আছে, এটা তো অন রেকর্ড কথা হচ্ছে, পঙ্কজ দেবনাথ তার চেহারা দেখাচ্ছেন, শামীম ওসমানকে দেখা গেছে আজমিরে বা অন্যান্য জায়গায়ও খুঁজলে তাকে পাওয়া যাবে, উনি ভারতে আছেন, এটা দেখা যাচ্ছে। এরকম আর যারা যারা দেখা যাচ্ছে আর নেই, তাদেরকে তো তালিকা সরকার হস্তান্তর করবে। এইটুকু গোয়েন্দা সক্ষমতা সরকারের থাকতে হবে যে এরা আছে, এদেরকে আপনি পাঠান, অফিসিয়ালি তারা জানাক যে এরা আছে বলে আমরা জেনেছি, আপনারা, এরা আমাদের এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, এদেরকে পাঠাতে হবে।
এই চাপটা চলুক এবং কতজনকে ভারত না দেয় এবং এটা ঢোল পেটাতে থাকি গ্লোবালি। আমাদের কাছে এখন জাতিসংঘের রিপোর্ট আছে যেখানে আওয়ামী লীগের সংগঠন হিসেবে আওয়ামী লীগ কী করেছে, আওয়ামী লীগকে দিয়ে যে তারা যে পুলিশের এক্সটেনশন হিসেবে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক্সটেনশন হিসাবে এই ম্যাসাকারের পার্ট হয়েছে, এই ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করেছে, এটা এখন অত্যন্ত রেসপন্সিবল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন তার দ্বারা প্রমাণিত। সুতরাং সারা পৃথিবীতে আমরা এটা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে হাউকাউ করতে পারবো। আওয়ামী লীগের যে কেউকে আমরা চাইতে পারবো এবং অন্যান্য দেশেও, কোথায় নয়, বেলজিয়ামেও হাসান মাহমুদকে চাওয়া যাবে না কেন? সেও চাওয়া উচিত, সেটা চাইতে হবে। সো আমরা এইটা করি আর দেশের মধ্যে আমরা অন্তত এই দাবিটা যাতে জারি রাখি জোর করে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।